আর শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে আজকে। একটা নিউজ পেপার আর্টিকেল বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য কয়েকজন অ্যারেস্ট হয়েছেন, সেটা নিয়ে আলোচনা থাকবে। ক্লার্কশিপ প্রিলিমসে আপনি কত নাম্বার পেলে মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন সেটা নিয়ে আলোচনা থাকবে। মেন্স পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন আলোচনা থাকবে। নর্মালাইজেশন, ওএমআর আনসার কি ইত্যাদি কবে আসবে, নর্মালাইজেশন হবে কি না, আদৌ ওএমআর কবে, ওএমআর স্ক্যান কপি কবে দেবে, আনসার কি কবে দিতে পারে ইত্যাদি নিয়ে আলোচনা থাকবে। তো চলুন শুরু করা যাক। একটা আপডেটও আপনাদের দিয়ে দিই, সেটা হচ্ছে যারা এসএসসির জন্য প্রিপারেশন নেন অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের, সেখানে যারা সিজিএল এর টায়ার 2 এক্সামের ডেট আজকে অ্যানাউন্স হয়েছে 18, 19 এবং 20 জানুয়ারি, 20 জানুয়ারি 2025 কিন্তু কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ সিজিএল টায়ার 2 এক্সাম, মেন এক্সামের বাট মেন থেকে বলা ভালো সিজিএল টায়ার 2 এক্সাম, সেটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। তার শিডিউল আজকে প্রকাশ করেছে। তার সঙ্গে সঙ্গে যারা জিডি এসএসসি জিডির প্রিপারেশন যারা নেন তাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে 4 ফেব্রুয়ারি থেকে এবং চলবে কিন্তু 25 ফেব্রুয়ারি। তো এই আপডেটটাও যাদের মানে এই এক্সামগুলো যারা দেন অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আপনারা একটু নোট ডাউন করে নেবেন। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য বন্ধুরা। টেক্সট বুকের নাম আপনারা আশা করি প্রত্যেকে শুনেছেন, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কোচিং ইনস্টিটিউট, এবং তার সাথে সাথে তারা বিখ্যাত মক টেস্টের জন্য। এবং টেক্সট বুক কিন্তু বর্তমানে যে পাস অ্যান্ড প্রো ফিচার্স, যেটা মক টেস্টের ফিচার্স, সেটার জন্য কিন্তু একটা সেল চলছে, ফিউচার অফিসার সেল। এই সেলের মধ্যে কিন্তু আপনারা ফার্স্টে যেমন দেখালাম সিজিএল, এসএসসি, জিডি ইত্যাদিরও কিন্তু মানে বিভিন্ন এক্সামের পাবেন, রেলওয়ে থেকে শুরু করে পিএসসি সমস্ত এক্সাম থেকে শুরু করে। আর তার সাথে সাথে যেটা ফার্স্টে আপডেট দেখালাম, সিজিএলের টায়ার 2 ডেট এসেছে। তো এসএসসি টায়ার সিজিএলেরও মক টেস্ট এখানে আপনি পাবেন, এসএসসি জিডিরও মক টেস্ট পাবেন। সিজিএলের দেখুন আমি এখানে পার্টিকুলারলি মেনশন করে দিচ্ছি, সিজিএলের কিন্তু 254টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট এবং তার সাথে সাথে 931টা মক টেস্ট রয়েছে। আর এসএসসি জিডির ক্ষেত্রেও কিন্তু 217টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট এবং তার সাথে সাথে কিন্তু 902টো মক টেস্টও এখানে রয়েছে। এই সমস্ত কিছুর সাথে সাথে যারা রেলওয়ের প্রিপারেশন নিচ্ছেন, আরও অন্যান্য এক্সামে যারা প্রিপারেশন নিচ্ছেন, পিএসসি ডাব্লিউবিসিএসেরও প্রিপারেশন নিচ্ছেন, তারাও কিন্তু এই পাস অ্যান্ড প্রো ফিচার্স, স্পেশালি প্রো ফিচার্সটা ভালো। তো টেক্সটবুকে এটা অ্যাভেল করতে পারেন। এর বর্তমানে ফিস, ডিসকাউন্টেড ফিস ফিউচার অফিসার সেলের জন্য সেটা কিন্তু চলছে 615 টাকা। এটা নর্মালি থাকে 699 টাকা। তো এই 615 টাকার উপরে আরও যদি আপনি এক্সট্রা ডিসকাউন্ট পেতে চান, এসইউবি শুপ এই কোডটা ইউজ করতে ভুলবেন না। ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে চেক আউট করে নেবেন। এবার ফিরে আসা যাক ভিডিওর মূল আলোচ্য টপিকগুলোতে এক এক করে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় মোবাইল নিয়ে ধরা পড়েছে বলে যেটা আমি বললাম ফার্স্টে, এর একটা আর্টিকেল আমি আপনাদের দেখাই, তারপরে নিয়ে আলোচনায় আসছি। এই আর্টিকেলটা সমস্ত জায়গায় আমাকে বহুজন পাঠিয়েছেন এবং আমি এটা নিয়ে সত্যি বলতে আপনারা বলছেন বলেই আমি এটা নিয়ে আসছি, কারণ এটা সবাই দেখেছেন অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায়, এবং এটা নিয়ে আমিও আগে মানে বিভিন্ন জায়গায় মেনশন করেছি। বাট তবু আরেকবার দেখিয়ে দিই যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় হল থেকে ধৃত 6জনকে ধরেছে। কী বলছে দেখুন নিউজ আর্টিকেলটা। 17 নভেম্বর দীর্ঘ প্রতীক্ষার পর চাকরি প্রার্থীরা দিচ্ছিলেন পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, গিয়েছিলেন পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিতে। তবে রাজ্যের পরীক্ষার দুর্নীতির ইতিহাসে নাম জড়ালো এই পরীক্ষারও অসৎ উপায়ে পরীক্ষা দেওয়ার সাক্ষী থাকলো গৌরবঙ্গ। মোবাইল নিয়ে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিতে গিয়ে ধৃত 6 তরুণ। সুমোটো মামলা দায়ের করে ধৃতদের রবিবার পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। যাই হোক, এত ডিটেলস পড়ে লাভ নেই, আমি পুরো শর্টেই আমি আপনাদের বলে দিচ্ছি ব্যাপারটা কী হয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটা জায়গায় এই মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়ার একটা ব্যাপার দেখা গেছে এবং সেটা সত্যি খুব খারাপ একটা জিনিস হয়েছে। আমাদের কিন্তু দেখতে গেলে কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় কিন্তু এই ধরনের অভিযোগ খুব একটা নেই এবং সেখানে কড়া চেকিং হয়েছে। কিন্তু আমরা নিজেরাও, আপনারা অনেকে জানিয়েছি উত্তরবঙ্গের দিক থেকে এবং তার সাথে সাথে নদিয়ার কয়েকটা কুখ্যাত জায়গা থেকে, মালদার কয়েকটা কুখ্যাত জায়গা থেকে এবং মুর্শিদাবাদের কয়েকটা কুখ্যাত জায়গা থেকে এরকম কিছু কিছু জায়গা থেকে কিন্তু কিছু অভিযোগ এসেছে এবং কিছু অনিয়ম সেখানে অবশ্যই হয়েছে এবং সেটা নিয়েই তো এখানে এই পরীক্ষার হল থেকে 6জনকে ধরা হয়েছে বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের দিকে। তারা মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছিল এবং তাদের বর্তমানে কিন্তু কোর্টে পেশ করা হয়েছে এবং তাদের 14 দিনের জেল হেফাজত এই মুহূর্তে চলছে, তাদের ক্যান্ডিডেটও ক্যান্সেল করা হয়েছে। এটাই হচ্ছে খবর। তো হয়েছে কিছু দুর্নীতি, এটা পিএসসিরই দোষ বলতে পারি, পিএসসিরই গাফিলতি, কারণ সেই সব জায়গায় তারা যেগুলো কুখ্যাত জায়গা, যেগুলো অতীতে যেখানে বিশাল পরিমাণে দুর্নীতি হয়েছে সেগুলোতে তারা সিকিউরিটি এনশিওর করতে পারেনি। বাট মোটের ওপরে এই সংখ্যাটা যদি দেখা যায় তবে সেটা খুব একটা বেশি নয়, মানে স্টুডেন্টদের ভয় পাওয়া বা ডিমোটিভেটেড হয়ে যাওয়ার মতো খুব একটা বেশি সংখ্যা কিন্তু নয়। তবে হ্যাঁ, কিছু জায়গায় অবশ্যই অনিয়ম হয়েছে। এবার এই অনিয়ম, যাই হোক, এই অনিয়মগুলো যদি আটকানোর একটা মানে পন্থা যদি বলা হয় যে সেটা কিন্তু আমরা
ক্লার্কশিপ পরীক্ষার আগে যেটা যতটা প্রেশার ক্রিয়েট করতে পেরেছিল, আপনারা যদি আরও বেশি সংখ্যায় আসতেন তখন হয়তো আরও বেশি মাত্রায় প্রেশার ক্রিয়েট করলে এই জায়গাগুলোও হয়তো আটকানো যেত। যেহেতু ম্যাক্সিমাম দুর্নীতিটা আটকানো গেছে, বাট কিছু ফাঁকফোকর দিয়ে দুর্নীতি কিছু একটা মানে দেখা যাচ্ছে কিছু জায়গায় ছোটফুট, তো সেগুলোও আটকানো যেত যদি আপনারা সেই সময় বেশি সংখ্যায় আসতেন। যাই হোক, এর পরের কথায় আমরা আসি। সেটা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করছেন নর্মালাইজেশন হবে কি না। অনেকের কাছে একটা জিনিস যে বিভিন্ন শিফটে তাদের মনে হচ্ছে যে কোশ্চেনের লেভেল সমান ছিল না। তো এই বিষয়টা নিয়ে আমারও কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে লাস্টের দিকে শিফটগুলো একটু বেশি কঠিন ছিল, বাট যেহেতু সব শিফটের কোশ্চেন আমিও দেখিনি, তো এই মুহূর্তে এটা নিয়ে কংক্রিট মন্তব্য করা এখনও পর্যন্ত উচিত নয়। যবে পিএসসি এই কোশ্চেনটা আপলোড করে দেবে ওয়েবসাইটে, তবে তখন এই বিষয়টা নিয়ে কিন্তু বোঝা যাবে যে সব শিফটের কোশ্চেনের মধ্যে কতটা পার্থক্য ছিল। আর তার সাথে সাথে অনেকে বলছেন নর্মালাইজেশনের ব্যাপারটা, দেখুন নর্মালাইজেশনের ব্যাপারটার কয়েকটা খারাপ দিক রয়েছে। প্রথমত বলি, দেখুন নর্মালাইজেশন পিএসসি কিন্তু কখনোই অ্যানাউন্স করেনি এক্সাম প্রসেসের আগে। তার মানে এই কখনো নোটিশ দিয়ে বা কিছু করে। তার ফলে কি রিসেন্টলি একটা সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এসে আপনারা দেখে থাকবেন যে পরীক্ষা পদ্ধতির মধ্যে কিন্তু নতুন করে কোনো নিয়ম চেঞ্জ করা যায় না। তো সেদিকটাও হয়তো পিএসসি যুক্তি দিতে পারে, পিএসসিতে গিয়ে যদি এটা বলেন। আর তার সাথে সাথে আরেকটা বড় সমস্যা রয়েছে, সেটা কি জানেন তো? সেটা হলো যে নর্মালাইজেশন যে আমরা পিএসসিকে করতে দেবো বা আমরা বলবো করতে, কোন ভরসায় করতে বলবো? এক্সামে দুর্নীতি কিছুটা হলেও রোখা গেছে ম্যাক্সিমাম জায়গায়। এবার এই যে নর্মালাইজেশন করতে গিয়ে এখানে যে মারাত্মক লেভেল দুর্নীতি হবে না, তার কি গ্যারান্টি রয়েছে? এর আগে অতীতে বহু উদাহরণ রয়েছে, বহু ডাব্লিউবিসিএসের মতো এক্সামেও উদাহরণ রয়েছে, কেউ 0 পেয়ে ভিডিও হয়ে যাচ্ছে, কেউ 13 পেয়ে ভিডিও হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সে পিএসসির মতো একটা সংস্থার হাতে মানে আমরা কি লিগ্যাল ওয়েতে দুর্নীতি করতে দেবো না? মানে কাকে কত নাম্বার বাড়িয়ে দেবে, কাকে কমিয়ে দেবে, তেমন হবে না তো? যে যারা টাকা দিয়েছে তাদেরই নাম্বারটা নর্মালাইজেশনে বেড়ে গেল, আর যারা টাকা দেয়নি তাদের কমে গেল। তো এটা নিয়ে কিন্তু নর্মালাইজেশনটা নিয়ে কিন্তু বিরাট দ্বন্দ্ব রয়েছে প্রথমত। তো নর্মালাইজেশনটা হিতে বিপরীত হতে পারে বলে আমার পার্সোনাল ওপিনিয়ন, যে নর্মালাইজেশন করতে দিলে হিতে উল্টে বিপরীত হতে পারে, একটা লিগালাইজ ওয়ে হয়ে যেতে পারে করাপশনের। এটা একটা ব্যাপার। আর একটা জিনিস যেটা অনেকে বলেন যে প্রত্যেকটা শিফটের আলাদা করে কাট অফ বের করা যেতে পারে। দেখুন এরকম রুলস কোথাও নেই, এরকম রুলস কোথাও নেই। এক্ষুনি গেলে আপনি গিয়ে বলবেন, আপনাকে সঙ্গে সঙ্গে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হবে যে এরকম রুলস কোথাও নেই। মানে আপনি কোনো জায়গায় যদি কোনো উদাহরণ দেখানো যায় তখন এটা গ্রান্টেড হবে। আপনি ভারতবর্ষের কোনো জায়গার কোনো স্টেটের কোনো এক্সামের এরকম উদাহরণ যদি দেখাতে পারেন যে প্রত্যেকটা শিফটের আলাদা আলাদা করে কাট অফ বার করা হয়েছে, তাহলে গিয়ে কথা বলা যায়, নইলে এটা নিয়েও কথা বলে কোনো লাভ হবে না। আর এই হচ্ছে ব্যাপার। আর অফলাইনে নর্মালাইজেশন তো হয়নি, আর নর্মালাইজেশন করতে যদি দেওয়া হয় পিএসসিকে, মানে ওরা তো করবে না বলে দিয়েছে, এবং যদি প্রেশারাইজ করে বা সবাই মিলে আন্দোলন করে যেটা করা হয়, উল্টে হিতে বিপরীত হয়ে যাবে কি না সেটা নিয়ে কিন্তু বড় সমস্যা রয়েছে। তাই মনে হয় যেটা হয়েছে, না ইচ্ছে থাকলেও সেটা অ্যাকসেপ্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। আর এবার অনেকের প্রশ্ন হচ্ছে ওএমআরের যে স্ক্যান কপি সেটা কবে দিতে পারে, কোশ্চেন আপলোড কবে করে দিতে পারে, এটসেট্রা এটসেট্রা, অ্যান্সার কী কবে দিতে পারে। তো দেখুন মিসলেনিয়াসের অ্যান্সার কি এখনও দেয়নি। তো যাই হোক, মানে সেই লাস্ট ডেপুটেশনে যেটা কথা হয়েছিল, পিএসসির তরফ থেকে জানানো হয়েছিল যে যারা যে দায়িত্বে আছেন মিসলেনিয়াসের অ্যান্সার কি দিতে, তিনি নাকি খুব অসুস্থ, জানি না তিনি কবে সুস্থ হবেন। তো দিয়ে দেওয়া উচিত, মানে একটা লোক একটা ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছে, এটা বিশ্বাস করা যায় না। যাই হোক, অ্যান্সার কী কারণে দিচ্ছে না মিসলেনিয়াসের, সেটা নিয়ে ভবিষ্যতে তো আবারও যাওয়া নিশ্চয়ই হবে সেখানে। বাট এই ক্লার্কশিপের ক্ষেত্রে যদি বলা হয়, ক্লার্কশিপের যে স্ক্যান ওএমআর কপি, এটা নিয়েও কথা হয়েছিল সেবার ডেপুটেশন, এবং আমরা কিন্তু আমাদের তরফ থেকে যারা গেছিলেন ভিতরে তারা কিন্তু ক্যাটাগরিক্যালি বলে দিয়েছিলেন যে এটার অ্যান্সার কপি যেহেতু আপনারা ওএমআরে কার্বন কপি দিচ্ছে না, তার মানে স্ক্যান কপিটা যত শীঘ্র পারেন দেবেন। এবং পিএসসি কিন্তু এগ্রি করেছিল যে তারা খুব তাড়াতাড়ি এটা দিয়ে দেবে। বাট এখন ওদের প্রতিশ্রুতি তো, মানে নেতাদের প্রতিশ্রুতি আর পিএসসির প্রতিশ্রুতি প্রায় কাছাকাছি ধরা যায়। প্রতিশ্রুতি অনেক কিছু দেন, বাট মানেন না। তো যাই হোক, এটা কবে হচ্ছে সেটা নিয়েও আমাদের সন্দেহ রয়েছে। তো এটাও আমাদের ভাবতে হবে যে 3.5 লাখ 4 লাখের কাছাকাছি হয়তো পরীক্ষার্থী ছিল উপস্থিত পরীক্ষা দিতে। এবার তাদের সবার ওএমআরটা স্ক্যান করে সবগুলো কিন্তু পুট আপ করে প্রত্যেকের রোল নাম্বার অনুযায়ী সেটা আপলোড করা, সেটা একটু টাইম সাপেক্ষ ব্যাপার। আমরা দেখব, আশা করব যে এই মাসের মধ্যে সেটা করবে। যদি না করে তো এটা নিয়েও কিন্তু আমাদের কিছু করতে হবে, তখন সেই সময় ডিসিশন হবে। কোশ্চেনটা হয়তো তাড়াতাড়ি আপলোড করে দিতে পারে, কারণ কোশ্চেনটা আপলোড করতে খুব একটা আহামরি কিছু নেই। তো দেখা যাক এগুলো বিষয়। এবার একটা বড় কোশ্চেন আপনাদের মধ্যে থেকে পাচ্ছি, যদিও কাট অফ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি এবং আপনারা বহুজন দেখেছেন, প্রায় 55,000 প্লাস লোক সেটা দেখেছেন। তবুও অনেকে জিজ্ঞাসা করছেন যে ক্লার্কশিপ কত পেলে মেন্সের জন্য তারা আপনারা প্রিপারেশন নেবেন। দেখুন আমার পার্সোনাল ওপিনিয়ন, জানি না পিএসসির কাট অফ কী গিয়ে দাঁড়াবে আর শেষ পর্যন্ত, কারণ আলটিমেটলি
মানে আমরা কেউ জ্যোতিষী নই, ভবিষ্যৎবাণী করা আমাদের কাজ নয়, বাট সমস্ত কিছু দেখে যেটা মনে হচ্ছে, যদি আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি আপনি ইউআর হন আর যদি আপনার মার্কস 50-র আশেপাশে থাকে, যদি মনে হয় যে আমার 50-র আশেপাশে রয়েছে, আমার মনে হয় এখন থেকেই মেন্সের প্রিপারেশনটা করে দেওয়া উচিত, শুরু করে দেওয়া উচিত। এটা এই কারণে বলছি, কারণ আপনি যত মানে কম নাম্বার পেয়ে প্রিলিমসে পাস করবেন, অর্থাৎ কাট অফের কাছাকাছি নাম্বার পেয়ে যত প্রিলিমসে পাস করবেন, তত ভালো কিন্তু আপনাকে মেন্স পরীক্ষাটা দিতে হবে, কারণ প্রিলিমসের নাম্বার অ্যাড হয়ে কিন্তু মেন্সের ফাইনাল কাট অফটা আসবে। তো আপনি যদি 2 নাম্বার 5 নাম্বারের জন্য প্রিলিমস কোয়ালিফাই করে গেলেন, বাট আপনার যদি মেন্সের প্রিপারেশন ভালো করে না থাকে, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তাই যদি আমার মনে হয় 50-র আশেপাশে, 50 থেকে কমও যাদের মার্কস রয়েছে, তাদের মনে হয় এখন থেকে মেনের প্রিপারেশনটা শুরু করে দেওয়া উচিত, এবং বাকি ক্যাটাগরিগুলো সেই অনুযায়ী, যেমন আমি একটা কাট অফ বলেছিলাম, তার থেকে একটু কমও যাদের রয়েছে, তারাও কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নিন। যদি বাই চান্স আপনার ক্লিয়ার হয়ে যায়, তখন আপনি রেডি থাকবেন। যদি মানে বাই চান্স ক্লিয়ার হয়ে গেল আর আপনি মেন্সের জন্য খুব ভালো করে রেডি নয়, আপনার মেন্স অত ভালো হলো না, আপনি কিন্তু পাস করবেন না। তো যাদের কাট অফের কাছাকাছি নাম্বার থাকবে বলে মনে হচ্ছে, তাদের মেন্সের জন্য আরও বেশি করে প্রিপারেশন নিতে হবে। এবার মেন্সের প্রস্তুতি নেবেন কী করে, এই বিষয়টা নিয়ে বহুজন জিজ্ঞাসা করছেন। তো সেটা নিয়ে একটু কথা বলা যাক। এই হচ্ছে পিএসসি ক্লার্কশিপের সিলেবাস। তো মেনের সিলেবাসটা যদি আমরা একটু দেখে নিই, দেখুন প্রথমত একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে দেখুন পার্ট 2 এক্সামিনেশন এইখানটা যেটা বলছে, দেখুন আমি যদি মার্ক করে দিই আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা এখান থেকে আপনারা লক্ষ্য করুন। এটা হচ্ছে যে পার্ট 2 এক্সামিনেশনের যে মানে ব্যাপারটা সেটা বলে দিয়েছে এখানে। দেখুন, পার্ট 2 শ্যাল কনসিস্ট অফ কনভেনশনাল টাইপ কোশ্চেন্স অন গ্রুপ এ ইংলিশ অ্যান্ড গ্রুপ বি বেঙ্গলি, উর্দু, হিন্দি, নেপালি, সাঁওতালি, ক্যারিং 50 মার্ক ইচ ফর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। দ্য ডিউরেশন অফ দ্য পার্ট 2 এক্সামিনেশন উইল বি 1 hour। অর্থাৎ আপনাদের দুটো সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে, ইংলিশে 50 নম্বর, বেঙ্গলিতে 50 নম্বর। আশা করি বেশিরভাগ জনের ইংলিশ ছাড়া অন্য একটা সাবজেক্ট বেঙ্গলি হবে। তো ইংলিশে 50, বাংলায় 50 ডেসক্রিপটিভ পেপার, এবং এটা কিন্তু এই 50 100 নম্বরের পেপার আপনাকে কমপ্লিট করতে হবে কিন্তু 1 ঘন্টায়, মাত্র 1 ঘন্টার সময় পরীক্ষার। তার মধ্যে কিন্তু সাইন করা এটসেট্রার জন্য আপনি 5 মিনিট ধরে রাখুন। তো মানে 55 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে এটা কমপ্লিট করতে হবে। তো এই মানে 1 ঘন্টার বা 55 মিনিটের মধ্যে 100 নম্বরের পেপার কমপ্লিট করা কিন্তু, তাই বা ডেসক্রিপটিভ, যথেষ্ট একটা হেক্টিক ব্যাপার। তো সেই জন্য কিন্তু আপনার এখন থেকেই ভালো করে প্রিপারেশন নেওয়া উচিত। কী রয়েছে সিলেবাসে মেনে সেটাও আমি আপনাকে দেখে দিই। ইংলিশের ক্ষেত্রে রয়েছে ড্রাফটিং এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অর মেটেরিয়ালস সাপ্লাইড, অর্থাৎ কিছু পয়েন্ট এবং মেটেরিয়াল দিয়ে দেবে, তার ভিত্তিতে আপনাকে ইংলিশে একটা রিপোর্ট রাইটিং করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে একটা পোস্ট দিয়ে দেবে, তার কিন্তু সামারি বা প্রেসি লিখতে হবে। তো সেটা আরেকটা রয়েছে কিন্তু ট্রান্সলেশন, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন। আর বাংলা পেপারটাও কিন্তু সেই একই জিনিস রয়েছে, আপনাকে একটা রিপোর্ট লিখতে হবে, কিছু ওরা পয়েন্ট দিয়ে দেবে, তার উপর ভিত্তি করে একটা ওই সারসংক্ষেপ লিখতে হবে, মানে যেটা ইংলিশে আমরা প্রেসি বলছি। আর তার সাথে সাথে ট্রান্সলেশন করতে হবে ইংলিশ থেকে বাংলায়। এই হচ্ছে আপনাদের মানে ব্যাপার, মানে মাধ্যমিক লেভেলের খুব ইজি একটা জায়গা বলা যায়। কিন্তু এখানে মানে যে যতটা ভালো লিখতে পারবে সেই কিন্তু মার্কসটা পাবে। আমি এবারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাও আপনাদের দেখিয়ে দিই, তাহলে আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। ভিডিও একটু লং হচ্ছে, বাট জানেনই অনেক কিছু নিয়েই আলোচনা হচ্ছে ভিডিওটাতে। দেখুন, এই হচ্ছে 2019-এর পেপার। আমি ইংলিশের পেপারটা ফার্স্টে দেখাচ্ছি। দেখুন কী এসেছিল 2019-এ, নাম্বার ডিভিশনটা দেখে নিন। 15 নম্বরের এসেছিল একটা রিপোর্ট, এবং রিপোর্টে কিন্তু অর ছিল একটা, মানে দুটো রিপোর্ট এসেছিলো, তার মধ্যে একটা লিখতে হবে। দেন একটা 15 নম্বরের প্রেসি এসেছিলো আর 20 নম্বরের ট্রান্সলেশন এসেছিলো। কী কী এসেছিলো দেখে নিন। 2019-এ যে বলেছিল, তখন কোভিড চলছিল, সেই জন্য তো একটা দুটো রিপোর্টের মধ্যে একটা রিপোর্ট হলো দ্য করোনা ভাইরাস ইনফেকশন হ্যাজ বিন রেগিং থ্রু দ্য কান্ট্রি, রাইট এ রিপোর্ট অন দ্য প্রিকশনারি মেজার্স টেকেন বাই দ্য শপস অ্যান্ড মার্কেটস ইন ইউর এরিয়া টু প্রিভেন্ট অ্যান্ড স্প্রেড দিস ডিজিজ। অর্থাৎ করোনা ভাইরাস তখন মানে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল, সেই সময় বলা হচ্ছিল কিছু প্রিকশনারি মেজার্স যেটা নেওয়া হয়েছে আপনার এরিয়ার যে শপ এবং মার্কেটগুলোতে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়াটাকে রোখার জন্য। তো এর উপরে একটা আপনাদের কিছু পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছিল, তার উপর রিপোর্ট লিখতে বলা হয়েছিল। দেন আরেকটা বলা হয়েছিল, এটা যদি না লিখতে পারেন, আরেকটা বলেছিল যে ডিভাস্টেটিং ফায়ার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য গোডাউন্স অফ এ লোকাল ফ্যাক্টরি, রাইট এ রিপোর্ট ডিসক্রাইবিং দ্য ইনসিডেন্ট, দ্য ফায়ার ফাইটিং এফোর্টস অ্যান্ড দ্য ড্যামেজ কস্ট। অর্থাৎ একটা কোথাও একটা গোডাউনে, একটা লোকাল ফ্যাক্টরিতে সেখানে আগুন লেগে গেছে, এবং সেটাকে ডিসক্রাইব করা, এবং তার সঙ্গে সঙ্গে ফায়ার ফাইটিং টিমের যে এফোর্ট এই ড্যামেজ কন্ট্রোল করার জন্য, এবং কী কী ড্যামেজ হয়েছে, তো সেটা নিয়ে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছিল, এবং তারও কিন্তু পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছিল। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা রিপোর্ট লিখতে বলা হয়েছিল। তার সাথে সাথে এই প্যাসেজটা পড়ে আর আমি টাইম নষ্ট করছি না। তো এই প্যাসেজটা তুলে দেওয়া হয়েছিল প্রেসি লেখার জন্য। এই প্যাসেজটা লিখে, প্রেসি মানে আপনারা আশা করি প্রত্যেকে জানেন, যে মানে এই যে বড় একটা প্যাসেজটা, এটাকে
সংক্ষেপে লিখতে হবে এবং তার সাথে সাথে কিন্তু এই প্যাসেজের মেন আইডিয়াটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে তার মধ্যে। আর প্রেসির আইডিয়াটা যদি বলি, যদি এই যে প্যাসেজটা এটাকে আপনি ধরে নিন প্রায় অন থার্ড মানে ধরুন এখানে যদি আপনার কথা আমি লামসাম অ্যামাউন্ট ধরে নিচ্ছি, মনে করুন 120টা শব্দ রয়েছে এখানে, তাহলে আপনার চেষ্টা করতে হবে 40 ±5 এর মধ্যে কিন্তু আপনার মানে 40টা ওয়ার্ড, সেটা 45ও হতে পারে 35ও হতে পারে। তো 40টা ওয়ার্ডের আশেপাশে কিন্তু আপনাকে এই জিনিসটাই লিখতে, নিজের ভাষায় লিখতে, সংক্ষেপে লিখতে এবং পুরো প্যাসেজের যে আইডিয়াটা রয়েছে সেটা যেন তার মধ্যে থাকে। এই হচ্ছে প্রেসি। তো এটা একটু প্র্যাকটিস করতে হবে আপনাদের এবং আশা করি আপনারা পারবেন। এগুলো মাধ্যমিক লেভেলেই ছিল, আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে এসেছিলেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেই ছিল এগুলো। এবং তার সাথে সাথে ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইন্টু ইংলিশ, এই জিনিসটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে। একটা প্যাসেজ তুলে দিয়েছিল, এই বাংলা প্যাসেজটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে। বাংলার ক্ষেত্রেও ঠিক তাই, বাংলার ক্ষেত্রেও এই দুটোর মধ্যে যে কোনো একটা রিপোর্ট লিখতে বলা হয়েছিল। একটা বলেছিল লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন। তো সেই পরিযায়ী শ্রমিক ফেরা নিয়ে একটা বিশাল বাজে ব্যাপার হয়েছিল সে সময়টা, সেটা নিয়ে লিখতে বলা হয়েছিল এবং তার সাথে সাথে মাস্ক পরা নিয়ে গণসচেতনতার অভাব বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটা রিপোর্ট লিখুন। তো মাস্ক পরা নিয়ে গণসচেতনতার যে অভাব ছিল সেটা নিয়ে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছিল, যে কোনো একটা। তার সাথে সাথে ওই ইংলিশে যেমন প্রেসি লিখতে বলা হয়েছিল, বাংলায় কিন্তু এরকম একটা প্যাসেজ তুলে দিয়ে তার সারাংশ বা প্রেসি সেটাই লিখতে বলা হয়েছিল এবং এই একটা ইংলিশ প্যাসেজ দেওয়া হয়েছিল, তার বাংলায় অনুবাদ করতে বলা হয়েছিল। জাস্ট এই হচ্ছে মিনের পেপার। নটে মানে খুব যে টাফ জিনিস সেটা নয়, ইজি বলা যায়, বাট হ্যাঁ প্র্যাকটিস করতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি আপনি পাশ করে এসে থাকেন তখন এগুলো আপনার প্রত্যেকে ছিল, আশা করি তখন আপনারা এগুলো প্রত্যেকে শিখেছেন। এবার সেগুলোকে প্র্যাকটিস করে নেবেন। এবার যদি কেউ ভুলে গিয়ে থাকেন তো কী করবেন, এর কয়েকটা প্রিপারেশন টেকনিক বলে দিচ্ছি। প্রথমত দেখুন, এর একটা ফরম্যাট থাকে, রিপোর্ট লেখারও একটা ফরম্যাট থাকে, প্রেসি লেখারও একটা ফরম্যাট থাকে এবং ট্রান্সলেশন একদম হুবহু ট্রান্সলেশনের জায়গায় হালকা একটু ভাব অনুবাদ করে দিলে দেখতে ভালো হয়, শুনতে ভালো হয়, না মার্কসটা ভালো আসে। তো এই জিনিসগুলো আশা করি আপনারা প্রত্যেকে জানেন। এবং 2019-এর মেন পরীক্ষার আগে বহু ইউটিউব চ্যানেল অনেক ক্লাস করিয়েছিল এটা নিয়ে। তো এরকম কয়েকটা ভালো চ্যানেল দেখে আপনারা এর মানে মেন আইডিয়াটা নিয়ে নিতে পারেন যে কোন ফরম্যাটে লিখতে হবে। এর সাথে সাথে বিভিন্ন বইও রয়েছে, বই থেকেও আপনারা দেখতে পারেন সেটা। এবং তারপরে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভালো তখনই হয় যখন সেই ল্যাঙ্গুয়েজের রিডিং থাকে আপনার। মনে করুন ইংলিশে আপনি একটা রিপোর্ট লিখছেন, রিপোর্টটা সব থেকে ভালো এক্সাম্পল আপনি কোথা থেকে তুলতে পারবেন। আপনি ইংলিশ কয়েকটা যদি নিউজ পেপার নিয়ে নেন, সেখানে দেখবেন হাজারো রিপোর্ট রয়েছে। সেগুলো পড়লে আপনার রিপোর্ট লেখা সম্পর্কে একটা ল্যাঙ্গুয়েজ মতো একটা আলাদা একটা ধারণা তৈরি হবে। তো সেটা করতে পারেন এবং এটা ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্টও সাহায্য করবে। মানে এখানে তো কিছু পয়েন্ট তুলে দেওয়া হবে, এবার আপনাকে সেগুলোর উপর ভিত্তি করে নিজের সেন্টেন্স ফ্রেম করে লিখতে হবে। তো সেই সেন্টেন্স ফ্রেমিংয়েও কিছু সমস্যা থাকতে পারে। তো তার জন্য কিন্তু আমার মনে হয় যে সবথেকে ভালো উপায় যেটা, যে কয়েকটা মানে প্রতিদিন ইংলিশ নিউজ পেপার নিয়ে শো আপ করতে হবে এমন নয়, জাস্ট 5 টাকা 10 টাকা দিয়ে একটা দুটো নিউজ পেপার নিয়ে আসুন, নিয়ে এসে সেই নিউজ পেপারে প্রচুর আর্টিকেল পাবেন, সেই আর্টিকেলগুলো বেশ কয়েকদিন ধরে পড়ুন, সেগুলো নিজের ভাষায় লেখার চেষ্টা করুন। দেখবেন আপনার এই রিপোর্ট রাইটিংয়ের ব্যাপারটা অনেকটা আয়ত্তে চলে আসবে। এবার এইটা যখন আপনি করছেন, নিজের ভাষায় যখন কোনো একটা রিপোর্ট পড়ে লিখছেন, তখন দেখবেন আপনার প্রেসি রাইটিংয়েরও একটা কিছুটা হলেও স্কিল চলে আসবে এবং প্রেসির ফরম্যাটটা ফলো করলেই আপনি সেটাও করে ফেলতে পারবেন। এবং আরও আপনার হেল্প হবে কিন্তু ট্রান্সলেশনে। যখন আপনি ইংলিশ রিডিং করছেন এবং সেটা নিউজ পেপার সাধারণত খুব টাফ ইংলিশ ইউজ করা হয় না, তো সেটা যখন আপনি নিউজ পেপার থেকে করছেন তার মানে আপনার ট্রান্সলেশনেরও কিন্তু একটা ভালো আইডিয়া সেখান থেকে তৈরি হয়ে যাবে। ঠিক তেমনি বাংলার ক্ষেত্রেও আপনার বাংলা নিউজ পেপার যেখানে সেখানে পাবেন এবং আপনাদের যে একদম কারেন্ট নতুন নিউজ পেপার নিতে হবে তা নয়, পুরনো নিউজ পেপার কম দামে আপনারা নিয়ে আসুন বেশ কয়েকটা, নিয়ে বাংলা হোক ইংলিশ হোক নিয়ে এসে বাড়িতে বসে পড়ুন। এগুলো দেখবেন সেই ল্যাঙ্গুয়েজের উপরে আপনার একটা আলাদা দখল তৈরি হয়ে যাবে এবং এই যে রিপোর্টের ফরম্যাটটা আপনি খুব ভালো করে লিখতে পারবেন এবং তার সাথে সাথে আপনার ভাষার উপরে ট্রান্সলেশনেরও অনেক দক্ষতা কিন্তু সেখান থেকে আসবে। তো এটাই বলার, আপাতত এটা করতে থাকুন। আর তার সাথে সাথে যদি কেউ অন্যভাবে প্রিপারেশন নিতে চান, বই রয়েছে অনেক সুন্দর সুন্দর, সেগুলো দেখতে পারেন। পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য অনেক বই রয়েছে মার্কেটে, তার মধ্যে থেকে যে কোনো একটা ভালো বই নিয়ে সেটা থেকেও আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো এখন থেকে আমি শুধু এইটুকুই আপনাদের বোঝাতে চাইছি যে যাদের মনে হচ্ছে এই চাকরিটা যাদের দরকার এবং যাদের মনে হচ্ছে যে কাটাবে কাছাকাছি মার্কস তাদের থাকবে, তাদের কিন্তু খুব ভালো করে মেন এক্সামটা দিতে হবে। মেন এক্সামের টপিকগুলো আপনারা আশা করি দেখেছেন, একদমই কিন্তু টাফ টপিক নয়, কিন্তু ব্যাপারটা হলো এই টপিকগুলোই কত সুন্দর করে আপনি লিখতে পারছেন তার উপরেই কিন্তু আপনার নাম্বার আসবে। হ্যাঁ, মেন্সের নিয়ে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে, সেটা নিয়ে আমি এখন বলছি না, সেটা নিয়ে পরে বলবো নিশ্চয়ই, মেন পরীক্ষার আগে এটা নিয়ে আন্দোলনও করা হবে। বাট কথা হচ্ছে আপাতত আপনার হাতে যতটুকু রয়েছে সেটুকু আপনি করবেন। টপিকগুলো সবাই লিখতে পারবে, যারা পরীক্ষা দেবে প্রত্যেকে লিখতে পারবে, কিন্তু কথা হচ্ছে কে কতটা ভালো লিখতে পারবে তার সেখানে কিন্তু সে নাম্বার ক্যারি করবে। তো সেই জন্যই আমি আপনাদের নিউজ পেপারের সেটাগুলো পড়তে বললাম। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।